ও রিপ্লাই না দিলেই আপনার মনটা খারাপ হয়ে যায়, আর ও দূরে থাকলে প্রচণ্ড অ্যাংজাইটি হয়, টেনশন হয়। তাহলে একটা প্রশ্ন, আপনি কি লাভে আছেন? একটু ভাবুন তো। হয়তো এটা ইমোশনাল ডিপেন্ডেন্সি কমপ্লিটলি। আজকে আমরা 3টে সাইন বলবো, যেটা দেখলে বা শুনলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন যে কিভাবে এটাকে আলাদা করতে পারি আমরা লাভের সাথে ইমোশনাল ডিপেন্ডেন্সি। অনেকেই ভাবেন যে আমি তোকে প্রচণ্ড ভালোবাসি, তাই ওকে ছেড়ে থাকতে পারি না। প্রথমেই বলবো যে লাভ আর ইমোশনাল ডিপেন্ডেন্সি, প্রশ্ন হচ্ছে তো যে লাভ আছে আর ডিপেন্ডেন্সি হবে না? হবে, একটু আধটু তো হবেই, অবশ্যই হবে, কারণ লাভে দুজন মানুষেরই দুজনের প্রতি এক্সপেকটেশন থাকে, তাহলে একটা ডিপেন্ডেন্সিও থাকবে। সেটা কিন্তু ইন্টার ডিপেন্ডেন্সি, একজন আরেকজনের উপরে নির্ভর করবে কমপ্লিটলি। কিন্তু এক্ষেত্রে কি হয়, একটা মানুষ সে কিন্তু পুরোপুরি নির্ভর করে এবং তার অনেকগুলো অসুবিধা হতে থাকে, যে আস্তে আস্তে কিন্তু নিজের জায়গা থেকেই হারিয়ে যায়। তাহলে এখানে লাভ যদি থাকে শুধু, তাহলে সেখানে কিন্তু আমাদের রিলেশনশিপে কোনো রকম ভয় থাকবে না, সেফ থাকবো, সিকিওর থাকবো, গ্রোথ হবে। এই ব্যাপারগুলো কিন্তু লাভ যত থাকে তত হয়। এবারে আমরা যখনই পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন আমাদের অস্তিত্বের সংকট হয়। কি হয় অ্যাকচুয়ালি, আমাদের ইমোশনাল ডিপেন্ডেন্সি কিভাবে শুরু হয়, আর সেটা হলে অসুবিধা কোথায়, এবং তাহলে কী করে আমরা সেখান থেকে বেরোতে পারি, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন, বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রিলেশনশিপ কেয়ারের ভিডিওতে। তাহলে এই যে ইমোশনাল ডিপেন্ডেন্সি, এটা কিন্তু খুব সাটল ওয়েতে শুরু হয়। প্রথমে কেয়ার দিয়ে শুরু হয়, যে আমার প্রচণ্ডভাবে একটু কেয়ার করছে, মাঝে মাঝে খোঁজ খবর নিচ্ছে, যত্ন করছে, আমিও তার প্রতি কী হচ্ছি, কানেক্টেড ফিল করছি। এবং নিয়মিত যখন একটা কমিউনিকেশন হয়, তখন সেই কানেকশানটা আর একটু বেশি স্ট্রেনদেন হয়। এরপরে কি হয়, যে আরও বেশি করে যখন একটু মেলামেশা হয়ে গেল বা আরও বেশিভাবে নির্ভর করতে শুরু করছি, তখন সেটা কিন্তু আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে যাচ্ছে। মানে আমি ওই দিকের মানুষটার যদি কোনো রকম না পাই, সাড়া না পাই বা রেসপন্স না পাই, তাহলে কিন্তু আমার অবস্থা শেষ। আমি নিজের জায়গা থেকে কোনোভাবেই এগোতে পারি না, আমার মনটা সারাক্ষণ ওখানে আটকে থাকে এবং আমার কোনো কাজই হয় না, সবটাই হ্যাম্পার করে। এবার তাহলে বুঝতে পারা যাবে যে কি বললাম, কারণ যে ইমোশনাল ডিপেন্ডেন্সি কমপ্লিটলি হলে যে আমার মনটা অস্থির থাকে, আমার ডিসিশন মেকিং ভুল হয়, আমি নিতেই পারি না ডিসিশন মেকিং, এবং আইডেন্টিটিটাও হারিয়ে যেতে বসে। সব থেকে মারাত্মক হয় যে আমরা বুঝেই উঠতে পারি না যে আমরা পুরোপুরি স্ট্রাক হয়ে গেছি। প্রথমে একটা গল্প বলি। এইটা হচ্ছে একটা এমবিবিএসের স্টুডেন্ট, সে এই 3rd ইয়ারে পড়ে, অনেকগুলো সেম দিয়েছে। নতুন কলেজে এসে ভর্তি হওয়ার পর থেকে প্রথমে একটু কলেজে অসুবিধা ছিল, তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়েছে। কলেজেরই একজন সিনিয়রের সাথে ওর সম্পর্ক তৈরি হয়েছে। সেই সিনিয়রের সাথে ওর বন্ডিংটা খুবই ভালো ছিল, নিজেরা একসাথে পড়াশুনো করতো, ওকে গাইড করে দিত খুব, তারপরে মেলামেশা, কথাবার্তা সবটাই খুব ভালোভাবে স্মুথলি হতো, খুব ভালো ছিল মেয়েটা। হঠাৎ করেই ছেলেটার বিহেভিয়ারে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ও আগের মতন ঠিক ওকে রিপ্লাই দিচ্ছে না, বা ধরুন নিজের কাজে এতটা ব্যস্ত থাকছে যে ও প্রচণ্ড টেনশন করছে, বারে বারে জিজ্ঞাসা করছে, কিন্তু ওকে বলেছে, তারপরেও ওর মন কিছুতেই মানছে না, নিজে ডিসিশন নিতে পারছে না, পড়া থেকে সম্পূর্ণ আউট হয়ে গেছে, বলছে যে আমার কোনো মনই বসছে না, আমি জানি যে আর 2 মাস পরে আমাকে এক্সাম দিতে হবে, কিন্তু আমি কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না, আমার বারে বারে মাথার মধ্যে এই চিন্তাগুলো আসছে। তো যখন কথা বললাম, কথা বলতে বলতে বোঝা গেল যে এরকম হচ্ছে, কেন হচ্ছে, কারণ আছে, তার পিছনে অনেকগুলো জিনিস আছে। তো আমরা বলছি এইবারে যে এই যে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা তো তৈরি হচ্ছে, এটা তো বললাম যে কেয়ার, কানেকশান, এবং তারপরেই সেটা একেবারে নিড হয়ে দাঁড়ায়। তাহলে এখানে এই জায়গাটা তৈরি হয় কেন?
অনেক সময় দেখা যায় কি যে আমাদের ভিতরে না একটা ভ্যাকিউম থাকলে, একটা লোনলিনেসের সেন্স থাকলে, সেটা ছোটোবেলা থেকে এক একজন মানুষ তো এক এক পরিবেশে বড় হয়। প্রত্যেকটা মানুষের বড় হওয়া আলাদা, বেড়ে ওঠা আলাদা, তার পারসেপশন তৈরি হয় আলাদা, থিঙ্কিং প্রসেস আলাদা, সব কিছু আলাদা। তো যার ফলে কি হয়, সে তার ভিতরে যে একটা এই যে আমার একটা অ্যাবান্ডেন্ট ফিলিং আগে ছিল, বা যে মনে হচ্ছিল যে আমি খুব একটা অ্যাটেনশন পাইনি, এই যে একটা লোনলিনেসের বোধ তার ভিতরে ছিল, তখন যখন এখান থেকে এসে এই কেয়ারটা পাওয়া, এই অ্যাটেনশনটা পাওয়া শুরু হয়েছে, সেখানে কিন্তু এই জিনিসটার চান্সটা বেড়ে গেছে। ওর ক্ষেত্রে এটা হয়েছিল। দ্বিতীয়ত থাকে কি, অনেক সময় ছোট থেকেই কি হয় যে আমার নিজের যে সেলফ এস্টিম সেইটা কোনোভাবেই স্ট্রেনদেন হয় না, যে আমি এটা করেছি ঠিক আছে, এটা পেরেছি, এতটা পারিনি। এই যে আমরা বারবার বলি না আপনাদেরকে যে একটু লক্ষ্য করতে, যে আমি কতটা পেরেছি, আমি যে কতটা করতে পেরেছি, আমি কতটা স্যাটিসফাইড। এটা যত বেশি সে করতে পারে না, তত বেশি সে স্ট্রেনদেন হয় ডিসিশন মেকিংয়ে। এবার তার যদি অভ্যাসই হয় যে অন্যের কাছ থেকে শুনে শুনেই সে, অন্য যদি বলে যে হ্যাঁ তুমি ভালো করেছো, ভালো এটা কিনেছো, তাহলেই সে মনে করে যে হ্যাঁ এটা ঠিক আছে। নিজের থেকে কোনোটাই হয় না। এই যে ভ্যালিডেশনটা অন্যের কাছ থেকে পাবো, তবেই আমি বুঝবো যে আমি এই কাজটা ঠিক করেছি, এটাও কিন্তু আর একটা পয়েন্ট যেখানে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা বাড়ে। তাহলে বোঝা গেল এটা। এইবারে চলুন যে আমরা পরিষ্কার বলে দিই যে 3টে ক্লিয়ার সাইন আমরা দেখব। তাহলে প্রথম সাইনটা কি, আমরা কমপ্লিটলি ডিপেন্ড করছি ওই মানুষটার উপরে। কিসের ডিপেন্ডেন্সি হচ্ছে না, আমার ইমোশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে। ওই মানুষটা যদি আমাকে ভালো করে রিপ্লাই দেয়, তাহলে আমার খুব ভালো লাগে, খুব মনে হয় যে আমি খুব ভ্যালুয়েবল, আমার বেশ ভালো লাগছে, মনটা ভালো ফুরফুর করছে। আর ওইখান থেকে যদি আমি রিপ্লাই না পাচ্ছি, আমার মনটা ডাউন হয়ে যাচ্ছে। ওখানে ও যদি দূরে থাকে, কাজে থাকলেও আমার মনটা কিছুতেই মানছে না, আমার মন নানান কিছু ভাবাতে শুরু করছে যে আমাকে পাত্তা দিচ্ছে না, নেগলেক্ট করছে, আমি কতটা অসহায় অবস্থায় আছি, এই যে ধরনের ভাবনাগুলো চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, কমপ্লিটলি ডিপেন্ড করে আছি কিন্তু আমি সেই মানুষটার উপরে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে হচ্ছে যে আমার সবসময় একটা ভয় থাকছে যে আমি হারিয়ে ফেলবো, এবং ও যদি চলে যায় তাহলে আমি কি করব, ও ছাড়া তো আমি ডিসিশন নিতে পারি না, আমাকে কে বলে দেবে, আমি কি করব, এইরকম একটা টেনশন, যার জন্য কি হচ্ছে পড়াশুনো করতে পারছে না, মন বসাতে পারছে না পড়ায়, মনে হচ্ছে যেন সে কিছুই বুঝবে না। হ্যাঁ, এইরকম একটা। ও পাশে থাকলে তো আমি বুঝতে পারতাম, কিন্তু আমি তো জানি না কি করব, আর কি করে করব, এইরকম একটা অবস্থায়। এইরকম যখন ডিপেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, তখন কি হয়, অনেক সময় আগে কিছু যদি আমাদের ডিসকমফোর্টও লাগে সম্পর্কের মধ্যে, আমরা কিন্তু সেটা টলারেট করে নিই, কারণ আমাদের সেই ভয় থাকে যে আমি হারিয়ে ফেলবো। তাহলে একটু ডিসকমফোর্ট কিন্তু আমরা মানতেই থাকি, মেনে নিতে থাকি, নিজের জায়গাটা বলতে পারি না। তাহলে এরপরে 3 নম্বর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ক্লিয়ার সাইন, সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের ডিসিশন নিতে পারি না, ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারি না, কারণ ওটা কোথাও যেন চেপেই যায়, কারণ আমি তো ডিসিশন নিতে পারি না সঠিকভাবে, আমি এটাই শুনেছি, তাহলে এখন এসে আমি সেটা পারবো না। তো যার ফলে কি হয়, আমার আইডেন্টিটিটা হারিয়ে যেতে থাকে। শুধুমাত্র এই আইডেন্টিটি হারিয়ে যায় সেটাই নয়, কিন্তু একটা অস্তিত্বের সংকট হয়ে যায়। আপনারা চারপাশে দেখবেন এরকম অনেক সিরিয়াস ঘটনা আমরা শুনতে পাই, দেখতে পাই, যে একটা মানুষ যেই সরে যাচ্ছে, তার জীবনটাই কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে, সে যে কোনো ডিসিশন নিয়ে ফেলছে। হয়ে গেল। তাহলে 3টে জিনিস বুঝতে পারলেন। কি কি মনে হচ্ছে আমাদেরকে একটু জানান, এই বিষয়গুলো কতটা এফেক্টিভ, কতটা এগুলো নতুন লাগছে বা লাগছে না, বা খুব চেনা লাগছে, আমাদেরকে সবাইকে জানান। এবারে তো তাহলে আসছে প্রশ্ন যে তাহলে কি করে এর থেকে বেরোবো। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস হচ্ছে আমি সচেতন হচ্ছি আমার নিজের সম্পর্কে। তাহলে অবশ্যই প্রশ্ন করব যে আমি কি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। এই প্রশ্নটা যদি হয় না, তাহলেই দেখবেন আপনার কাছে অনেকটা ক্লিয়ার পিকচার চলে আসবে। এবার তারপরে 2 নম্বরে, তাহলে এবারে প্রশ্ন আসবে যে কি করব 2 নম্বরে, যে আমার সম্পর্কে আমার একটা জানা বোঝাটাকে বাড়াতে হবে। কি জানবো, যে আমি এতদিন যে ধরনের ইমোশনাল ব্যাগেজ নিয়ে বড় হয়েছি, যে আমার ভিতরে কোথায় কোথায় পেইনের সেন্সেশন রয়েছে, কোথায় হেল্পলেসনেসের সেন্সেশন আছে, কোথায় যেন দুঃখ আছে, ভয় আছে, এই যে জমা থাকে না, এই ইমোশনগুলো যে আমাদের ভিতরে জমা থাকে, সেইগুলো সম্পর্কে জানবো। এই যে একদিনে কিন্তু আমার ওই হারিয়ে ফেলার ভয় হয় না,
আমার এটা অনেক দিন থেকে রয়েছে। তাহলে আমরা যদি ওইগুলোকে চিনতে পারি, ওগুলোর সাথে রিলেটেড চিন্তাগুলোকে চিনতে পারি, সারফেসে আনতে পারি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে অনেকটা নিজে একটা পরিষ্কার ছবি দেখতে পাবো। এবার এটা দেখলাম, তারপরে কি করব, যে নিজের জন্য সময় অ্যালোকেট করব, ভাগ ভাগ করে দেব, যে আমার বিভিন্ন কাজের সাথে, ইন্টারেস্টের সাথে, পড়াশোনার সাথে ছোট ছোট করে। একদিনেই তো আমি পুরো ডিসিশন নিয়ে ফেলতে পারবো না, এটা আমার অভ্যাস ছিল না। তাহলে আমরা ছোট করে সেই জায়গাগুলো করব। তারপরের যে পার্ট, 3 নম্বর পার্টে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যেখানে আমাদের ইমোশনকে আমরা এক জায়গায় রেখে দেবো না, একটা বক্সে রেখে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, পুরোটা সেই দিকে তাকিয়ে বসে আছি। এক্ষেত্রে কিন্তু ছেলেটাও এসেছে, ছেলেটা বলেছে যে আমি ওকে বোঝাতে চাইছি যে আমার এখন ইন্টার্নশিপ চলছে, চাপে আছি একটু, সেই জন্যে সময় পাচ্ছি না যখন ও ডাকছে, কিন্তু আমি আছি, কিন্তু ওর মন কিছুতেই সেটাতে সায় দিচ্ছে না। এটা কিন্তু ছেলেটা এসেছে। অনেক ক্ষেত্রেই কিন্তু উল্টো দিকের মানুষটা আসে না, বা বারবার বললেও রেসিপ্রোকেট করতে পারে না, এবং এমন কিছু করে যেখানে কিন্তু উল্টো দিকে একজন এক্সট্রিম কোনো ডিসিশান নিয়ে ফেলে। তো সেই জন্যে আমাদের প্রথম থেকে যদি অভ্যেস করি না, যে কানেকশানগুলো এমনভাবেই তৈরি করি যে সবার সাথেই যেন আমার একটা আদান প্রদান চলতেই থাকছে, পার্টিকুলার একজনের উপরে কিন্তু আমরা এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়বো না। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ডাইভার্সিফাই করে দিচ্ছি সব জায়গা থেকে, তাহলে কিন্তু আমরা অনেক বেটার থাকতে পারি। তাহলে এই 3টে পয়েন্ট আপনারা মাথায় রাখুন, যে এখান থেকে আপনারা নিজেদেরকে কিভাবে বের করে নেবেন। এরপরে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে লাভ থাকলে সেখানে কিন্তু আমাদের সিকিউরিটি থাকে, সেখানে কিন্তু আমাদের এই রকমভাবে, আর ডিপেন্ডেন্সি যেখানে থাকবে সেখানে আমাদের অ্যাংজাইটি থাকবে। তাহলে এইটা যদি আমরা ট্যাগলাইন হিসাবে মনে রেখে দিই, তাহলে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে ধীরে ধীরে হলে বেরোতে পারবো। তাহলে আপনারা এই সেলফ কেয়ার সিরিজ ভিডিওগুলো দেখুন, পরপর আমরা অনেকগুলো ভিডিও করেছি। আপনারা যারা দেখেছেন, যারা শুনেছেন, তাদেরকে বলবো কমেন্ট করতে। এগুলো আমাদের ডে টু ডে লাইফে যদি আমরা নিজেদের ভিতরে ভরে নিতে পারি, ছোট ছোট করেও প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি একটা পজিটিভ মেন্টাল হেলথ গড়তে পারবো, কমিউনিটি গড়তে পারবো। আপনারাও সেটার মধ্যে কিন্তু নিজেদেরকেই মনে করবেন যে আমরা একটু ভেবেছি, যার জন্য এটা করতে পেরেছি। আমাদের ট্যাগলাইন হচ্ছে একটু থামুন, একটু ভাবুন। আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন, অবশ্যই দেখুন, কমেন্ট করুন, আমরা তাহলে পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি গড়তে পারি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি দরকারি মনে হয় অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন। একটু বারে বারেই এই কথাটা বলছি, তার কারণ তাহলে একটু কী হবে, সাড়া পড়বে লোকজন। এগুলোতে আমরা কেউ অভ্যস্ত নই এই ধরনের কথা বলতে, শুনতে, ভাবতে, কারণ আমরা বাইরের দিকে অনেক বেশি ফোকাসড এখন, যার জন্য আমরা ভাববো না এটাই মনে হয়। কিন্তু একটু চারপাশটা দেখি, আজকের ছোটদের অবস্থা কিন্তু খুব খারাপ। ওরা কিন্তু খুব ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ ইন্টেলিজেন্ট, অনেক কিছু করতে পারছে, অনেক রিসার্চ বেরিয়েছে জেনজির সম্পর্কে, কিন্তু এই যে একটা ইমোশনাল ভ্যাকিউম যেন তাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, অবশ্যই ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।